বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ধরেন আমাদের সাথে দেওয়ানি কার্যবিধি দিয়েই শুরু করেছেন এটা মনে করবেন। এর আগে যদিও আমাদের দুইটা কোর্স শেষ হয়েছে, দুইটা হলো ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধি। বাট আপনারা যেহেতু দুইটার ওটা টোটালি পান নাই, ওটা আপনাদের সময় ক্লাস শুরু হয়েছে ধরবেন কি দেওয়ানি থেকে, কারণ যখন সাবজেক্ট শেষ হয়ে যাবে তখন আপনারা আবার ফৌজদারের দণ্ডবিধি পাবেন। তো আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আর যারা এই মুহূর্তে আমাদের আছেন সামনে, আপনারা অনলাইনে যারা আছেন তারা তো হয়তোবা পিডিএফ আছে বা হার্ড কপি পেয়ে যাবেন। আমাদের সিপিসি যে সাজেশন, যারা সামনে আছেন অনলাইনে আছে সাজেশনের দেখেন আমরা কোন কোন প্রশ্নটা পড়ছি, সাজেশনটা আছে কিনা আপনাদের কাছে। আমরা 1 নাম্বার প্রশ্নটা পড়ছি, আমরা এখানে 2 নাম্বার প্রশ্নটা পড়ছি, আমরা 3 পড়ি নাই, ঠিক আছে। সো আপনার চিন্তিত হওয়ার কিছু নাই, 3 পড়ি নাই, 4 পড়েছি, 4 পড়েছি, 5 পড়ি নাই, 6 পড়ি নাই, 7 পড়ছি নাকি। আজকে 8 পড়বো, 8 পড়ি নাই, 9 পড়ছি, 10 পড়বো না, আজকে পড়বো কত, 11। বুঝছেন? তো যারা এই দেওয়ানিটা আজকেই ফার্স্ট টাইম, আজকেই ফার্স্ট ক্লাস করতেছেন, তো তারা চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা ধরেন আপনাদের শুরু হয়েছে দেওয়ানি কার্যবিধির কত নম্বর প্রশ্ন থেকে, 11 নম্বর প্রশ্ন থেকে। আপনারা পর্যায়ক্রমে এটা আবার আপনারা পেয়ে যাবেন। তো চিন্তিত হওয়ার কিছু নাই। এবং আপনার এক্সট্রা কিছু করা লাগবে না, আমি যেভাবে যাই সেভাবে যাবেন। ধরেন এই মুহূর্তে আমরা সপ্তাহে ক্লাস করতেছি 4 দিন, আমরা কিছুদিন পরে 10-12 দিন পরে আমরা সপ্তাহে ক্লাস করবো 5 দিন, যাতে আমরা দ্রুত শেষ করে আমরা কার্যকর একটা লিখিত প্রস্তুতি নিতে পারি ইনশাল্লাহ। এবং এটা অসম্ভব কিছু না। তো আসেন আমরা আজকে দেওয়ানি কার্যবিধির 11 নম্বর প্রশ্নটাতে শুরু করি। এবং এই যে 11 নম্বর প্রশ্নটা, এটা আমাদের আছে আপনার 50 নাম্বার পেজে, নাকি কত নাম্বার পেজ বলেন? 50 নাম্বার পেজে। তো আসেন আমরা 11 নম্বর, প্রথম যে 11 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, যে কোন কোন সময়ে পেয়েছেন, কোন কোন সময়ে, এই যে কতে দেখেন 11 ক, কোন কোন সময়ে মামলার আরজি খারিজ করা যায়। আন্ডারলাইন করেন আরজি খারিজ। আরজি খারিজকে বলে রিজেকশন অফ ক্লেইম, এটার ইংরেজিতে কি বলে? রিজেকশন অফ ক্লেইম। তারপরে দেখেন আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি, যদি আপনার আরজি খারিজ করে তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি। এটা হলো একটা প্রশ্ন, ঠিক আছে। এরপর অবলিক চিহ্ন বুঝেন তো, অবলিক দেওয়া, দেখেন অবলিক দিয়ে দেখেন লেখা আছে যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। মানে প্লেন ক্যান নট বি, প্লেন মানে আরজি কোনোভাবেই রিজেক্টেড, কোনোভাবেই রিজেক্ট করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, আইন এবং ঘটনার মিশ্র প্রশ্নে। তাহলে এটার উত্তর হলো, বাংলা হলো আইন এবং ঘটনার মিশ্র প্রশ্নে আরজি খারিজ করা যাবে না। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধান অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণসমূহ উল্লেখপূর্বক মন্তব্যটি ব্যাখ্যা। তাহলে উত্তর অলমোস্ট সেম, মানে প্রথম ভাগেরও যে উত্তর দ্বিতীয় ভাগেরও কি সেম উত্তর, বাট আমরা যখন উত্তর পড়া শুরু করব বা আলোচনা করব তখন বুঝতে পারবেন। তো আমরা উত্তরে যাওয়ার আগে আমার আলোচনা শুনেন। এই জায়গায় বলছে আরজি খারিজ, ইংরেজিতে বলে রিজেকশন অফ ক্লেইম। বাংলায় এর অনেকগুলা নাম ভাই, আরজি খারিজ, আরজি নামঞ্জুর, আরজি প্রত্যাখ্যান, আরজি বাতিল, আরজি নাকচ, বাট ইংরেজিতে কি বলে? রিজেকশন অফ। বুঝলেন? এখন আরজি খারিজ আর মামলা খারিজ, এই দুইটা বিষয়কে অনেকে আপনারা এক করে ফেলেন, মানে বুঝতে পারেন না যে কোনটা আরজি খারিজ আর কোনটা মামলা খারিজ। দেখেন এর আগের ক্লাসে, এর আগের দুই দুই ক্লাস আগে 4 নাম্বার প্রশ্নে আমরা পড়ছিলাম যে মামলায় কোনো পক্ষের উপস্থিতি অনুপস্থিতি। যখন আমি একটু বলি, ওটা আগের ক্লাস যারা করেন নাই কোনো সমস্যা নাই, আমি আলোচনা করতেছি। এক আরজি খারিজ হলো যখন আরজিতে ত্রুটি থাকে। দেওয়ানি মামলা যে আবেদনটা দাখিলের মাধ্যমে শুরু হয় সেই জিনিসটার কি বলে? আরজি। আরজিতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে দেয় আরজি খারিজ। বুঝছেন? আর মামলা খারিজের ক্ষেত্রে আরজিতে ত্রুটি নাই, ত্রুটি আছে বাদীর, বাদী শুনানির দিন আসে নাই, বা বাদী ওই আপনার প্রসেস ফি দেয় নাই, এই সকল কারণে হয় মামলা খারিজ। তাহলে আমরা কোনো প্রকার আইনি ব্যাখ্যা ছাড়া প্রাথমিকভাবে বুঝলাম আরজি খারিজ হয় কেন।
আরজিতে যদি কি থাকে, ত্রুটি থাকে। আর মামলা খারিজ হয় কার ত্রুটির কারণে? বাদীর ত্রুটির কারণে। বুঝছেন? এছাড়া আর একটা পার্থক্য হলো, আরজি খারিজ একটা ডিক্রি। কি বলেন? ডিক্রি। আরজি খারিজ একটা ডিক্রি, কিন্তু মামলা খারিজ কিন্তু ডিক্রি না, এটা হচ্ছে একটা আদেশ। এটা কখনো আপিল যোগ্য, কখনো আপিল অযোগ্য। বুঝতে পেরেছেন? তাহলে আমরা মনে রাখবো কি, আরজি খারিজ একটা কি, ডিক্রি, কিন্তু মামলা খারিজ ডিক্রি না, এটা আদেশ। কখনো আপিল যোগ্য, কখনো আপিল অযোগ্য। এখন প্রাথমিকভাবে আমি এই কনফিউশনটা আপনাদের দূর করে নিলাম যে আরজি খারিজ আর মামলা খারিজ কিন্তু এক জিনিস না। এবার আমরা উত্তরে চলে আসি। দেখেন ক এর উত্তর। শাকিল এটা নেন, শাকিল নেন। ভূমিকা দেখেন, আমরা ভূমিকা দিয়ে পড়ি। পিনমার লাগবে না, ওনারা দেন, ওরে দেখেন। দেখেন, আরজি দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মামলা শুরু হয়, পাইছেন? বাদী তার যথাযথ প্রতিকার প্রার্থনা করে আদালতে যে লিখিত আবেদন করে তাকেই আরজি বলে। তবে বাদীর দাখিলকৃত আরজিতে যদি কোনো আন্ডারলাইন করেন ত্রুটি থাকে, বাদী যে আরজিটা দাখিল করছে এই আরজিতে যদি কি থাকে, ত্রুটি থাকে, তাহলে আদালত উক্ত আরজি খারিজ করে দিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে, নাকি? যেমন আরজিতে মকদ্দমা নালিশের কারণ উল্লেখ না থাকলে, মানে আপনি মামলা করছেন কিন্তু ওই আরজিতে উল্লেখ নাই কি কারণে আপনি মামলা করছেন, সেটা না উল্লেখ না থাকলে আরজি কি খারিজ। মকদ্দমা অন্য কোন আইন দ্বারা বারিত হলে ইত্যাদি। মকদ্দমা অন্য কোন আইন দ্বারা বারিত হলে মানে হলো আপনি মামলা করছেন দেওয়ানি আদালতে, কিন্তু দেখা গেলে এই মামলাটা দেওয়ানি আদালতে হবে না, ওই যে তামাদি দ্বারা বারিত হতে পারে। বা মামলাটা হওয়ার কথা পারিবারিক আদালতে, করছেন আপনি দেওয়ানি আদালতে। বা মামলাটা হওয়ার কথা প্রশাসনিক ট্রাইব্যুনালে, আপনি করে ফেলছেন কোথায়, দেওয়ানি আদালতে, তাহলেও আরজি কি হবে, খারিজ হবে। তো দেওয়ানি কার্যাবধি 1908 আন্ডারলাইন করবেন, 7 আদেশের 11 বিধিতে আরজি খারিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত আদেশের কত বিধি? 7 আদেশের 11 বিধি। দেখেন, যারা নতুন আছেন, বেশ কয়েকজন নতুন আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের প্রশ্নে জানতে চাইছে আরজি খারিজ কি। তো আমরা কিন্তু প্রথমেই আরজি খারিজ টাইটেল দিয়ে লেখা শুরু করি নাই। আগে আনুষঙ্গিক 2-4 কথা কি বলছি, যে একটা মামলা শুরু হয় আরজির মাধ্যমে, আরজিতে যদি ত্রুটি থাকে তাহলে আরজি খারিজ হয়, যেমন আরজিতে নালিশের কারণ না থাকলে, আইন দ্বারা বাড়িতে থাকলে ইত্যাদি। এরপর বললাম আরজি খারিজ সম্পর্কে আলোচনা করছে 7 আদেশের কত, 11। এরকম যে কোনো প্রশ্ন যখন আপনি লিখতে যাবেন, বিশেষ করে প্রথম দিকে আপনার হাতে কিন্তু সময় আছে, এই কারণে প্রথম দিকে প্রশ্নগুলোতে আপনি সরাসরি উত্তরে যা জানতে চাইছে সরাসরি উত্তরে না যাইয়া আগে 2-4 কথা আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক 2-4 কথা কি বলে নিবেন, তারপরে আমি উত্তরে যা চাইছে এটাতে যাব। বাট লিখতে গিয়ে যেন এমন হয় না যে আনুষঙ্গিক কথা লিখতে গিয়েই 10 মিনিট শেষ, এটা করা যাবে না। বুঝতেন? এখন আমরা চলে আসি যে আরজি খারিজ বা রিজেকশন অফ ক্লেম। এখন আমি বলে রাখি, আপনি যখন উত্তর লিখবেন তখন আপনি হয় আরজি খারিজ লিখবেন, নাহলে রিজেকশন অফ ক্লেম লিখবেন। দুইটা উল্লেখ করার প্রয়োজন নাই, শুধু শুধু সময় নষ্ট। আর বানান, ইংরেজি বানানে অনেকে দেখা গেল যে রিজেকশন বানান লিখতে গিয়ে ভুল লিখলেন, তার সাথে আমার আরজি খারিজ লেখাই ভালো। দেখেন, অর্ডার 7 রুল 11 অনুযায়ী, এখন অনেকে এই যে অর্ডারে যে রোমান হরফে লেখা, ভি হচ্ছে 5, তারপরে দুইটা 2 দিলে হয় কত, 7। অনেকে আপনারা এইভাবে যদি না লিখতে চান তাহলে লিখবেন আদেশ 7 বিধি 11 অনুযায়ী, কোনো ভুল নাই। বুঝছেন? আদেশ 7 বিধি 11 অনুযায়ী নিম্নলিখিত কারণে বা ক্ষেত্রে আদালত গোল দিবেন নিজ উদ্যোগে, এটা আন্ডারলাইন করেন বা গোল দেন, নিজ উদ্যোগে। পাইছেন? বা আন্ডারলাইন করবেন, বিবাদীর আবেদন ক্রমে একটি আরজি বাতিল, নাকচ, প্রত্যাখ্যান বা খারিজ করবে। দেখছেন অনেক গুণ। তাহলে যদি বলে আরজি, ধরেন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলো যে আদালত কি স্বপ্রণোদিত হয়ে আরজি খারিজ করতে পারে? পারে। স্বপ্রণোদিত হয়ে আরজি খারিজ করতে পারে, পারে না? পারে। আচ্ছা, অথবা কি বিবাদীর আবেদনে পারে। এখন দেখেন 7 আদেশের 11-তে কি কি কারণ আছে, কি কি কারণ। প্রথম কারণটা আমরা দেখি, দেখেন 1 নাম্বার, আরজিতে মকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন উল্লেখ না থাকলে। আন্ডারলাইন করে কি বলছে, মকদ্দমার কারণ অথবা কি কজ অফ অ্যাকশন উল্লেখ না থাকলে। এই কথাটা আপনারা বহুবার পড়ছেন আরজি খারিজের সময়, বাট হয়তোবা বুঝেন নাই যে কজ অফ অ্যাকশন না থাকলে বিষয়টা কি। কজ অফ অ্যাকশন না থাকলে মানে হলো আপনি মামলা করছেন কিন্তু আদালত দেখলো যে এই মামলা করার কোনো অধিকার আপনার নাই, বা এই মামলা যে কারণে মামলা করছেন মূল ঘটনাটাই আরজির মধ্যে নাই, তাহলে ওই মামলা আপনার কজ অফ অ্যাকশন নাই। উদাহরণস্বরূপ আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার
স্ত্রী সন্তানের কাছে হঠাৎ করে একটা ছেলে এসে বলতেছে যে যে মারা গেছে আমি হলো তার দ্বিতীয় পক্ষের সন্তান, দ্বিতীয় পক্ষের সন্তান। এখন প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানরা বলতেছে যে না, আমার পিতা তো বেঁচে থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা ঘটায় যায়নি। তারা এটা কি করছে, বলছে যে না তুমি আমার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান, না অস্বীকার করছে। করার পরে ওই দ্বিতীয় পক্ষের সন্তান ধরেন বাটোয়ারা মামলা করে দিছে সম্পত্তি পাওয়ার জন্য। কি মামলা করছে? বাটোয়ারা। বাটোয়ারা মামলা করছে কেন? যে আমি অমুকের বৈধ উত্তরাধিকারী, ও অমুকরা যেরকম সম্পত্তির অংশ পাবে আমিও পাবো। আচ্ছা, বাটোয়ারা মামলা করার পরে ধরেন এই বিবাদী আবেদন করছে, বিবাদী তো প্রথম পক্ষের সন্তানরা, তারা আবেদন করলো যে ইয়োর অনার অমুকের ডিএনএ টেস্ট করা হোক, যে সে কি আসলেই সন্তান কিনা এটা কি করা হোক, ডিএনএ টেস্ট করা হোক। তো তখন ওই যে মৃত ব্যক্তির ডিএনএ টেস্ট করলো এবং যিনি বাদী তার ডিএনএ টেস্ট করলো। ডিএনএ টেস্ট করে দেখা গেল যে মৃত ব্যক্তির ডিএনএ এর সাথে এর ডিএনএ এর কোনো কি নাই, মিল নাই। তাহলে প্রমাণিত হয়ে গেল যে এই যে বাটোয়ারা মামলা করছে এর তো যেহেতু সন্তান না, যেহেতু সন্তান না সেহেতু উত্তরাধিকার না, তাহলে বাটোয়ারা মামলা করার কোনো অধিকার তার আছে? তার মানে এই মামলায় তার কি নাই, কজ অফ অ্যাকশন নাই। তখন আদালত কি করতে পারে, আরজি খারিজ করতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে আরজিতে যদি মকদ্দমার কারণ না থাকে বা কজ অফ অ্যাকশন না থাকে তাহলে কি করবে, খারিজ করবে। ধন্যবাদ। এখন একটু বিষয়টা দেখেন, এই যে এক নাম্বার কারণটা, এই এক নাম্বার ক্ষেত্রে সাথে সাথেও খারিজ করতে পারে অথবা সময় দিয়েও খারিজ করতে পারে। এটা কি করবে না না করবে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তারপরে দেখেন, দাবিকৃত প্রতিকারের মূল্যমান কম দেখানো হয়েছে এবং আদালত সংশোধনের জন্য নির্দিষ্ট সময় আন্ডারলাইন করেন অনধিক 21 দিন দেওয়া সত্ত্বেও বাদী তার সংশোধনে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। এই কথাটার অর্থ কি ভাই? খুবই গুরুত্বপূর্ণ কথা। দাবিকৃত প্রতিকারের মূল্য, এই কথাটার অর্থ কি? এটার অর্থ হলো যে ধরেন দেওয়ানি মামলায় কোর্ট ফি দেওয়া লাগে, অর্থাৎ আপনি যে মামলা দায়ের করছেন সেটার উপর কোর্ট ফি দিতে। এখন কোর্ট ফি দিতে হলে ওই মামলায় মূল্যমান লেখা লাগে, যে এই মামলাটার মূল্যমান কত। ধরেন আপনি একটা জমির দখল চাইছেন, যে জমিটার মূল্যমান হলো 20 লাখ টাকা, তাহলে ওই মামলার মূল্যমান কত, 20 লাখ। আপনি একজনের কাছে 50 কোটি টাকা পাবেন, তাহলে ওই মামলার মূল্যমান কত, 50 কোটি। বুঝছেন? এই মামলার মূল্যমানের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, কখনো ফিক্সড কোর্ট ফি দিতে হয়। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এমনি সম্পত্তির ক্ষেত্রে 2%, অর্থের ক্ষেত্রে 2.5% প্লাস দ্যাট। এখন যদি কেউ ইচ্ছা কইরা মামলার মূল্যমান, ধরেন তার জমির মূল্য 20 লাখ, 20 লাখের 2% দেওয়া লাগে, তবে সর্বোচ্চ 40,000-এর বেশি না। এখন ও 20 লাখে তো কোর্ট ফি বেশি দেওয়া লাগবে, এই কারণে সে ইচ্ছা করে জমির মূল্যমান দেখাইছে 10 লাখ, যাতে ওর কোর্ট ফি কি দেওয়া লাগে, কম দেওয়া লাগে। এবং আদালত যদি এটা বুঝতে পারে তখন তার সাথে সাথে আর্জি খারিজ করবে না, তার সময় দিবে যে তুমি এটা ঠিকঠাক করো। কতদিন? 21 দিন। তাহলে আমরা 1 নম্বরে পেলাম যদি মামলার নালিশের কারণ কি না থাকে। 2 নম্বরে পেলাম প্রতিকারের মূল্য কি দেখাইলে, কম দেখাইলে, তবে তার সময় দিবে কতদিন, 21 দিন। 3 নম্বরে আসে, দাবিকৃত প্রতিকারের মূল্য যথার্থ হলেও, অর্থাৎ মূল্যমান আপনি ঠিকঠাক দেখাইছেন, প্রয়োজনের তুলনায় আন্ডারলাইন করেন কম কোর্ট ফি দিয়ে আর্জি দাখিল করা হয়েছে। কম কোর্ট ফি, মূল্যমান ঠিকঠাক দেখাইছেন কিন্তু কোর্ট ফি দেওয়ার কথা 40,000, দিয়েছেন 30,000, 10,000 কি দেন নাই। তাহলে অর্থাৎ অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করা হয়েছে এবং আদালত কর্তৃক অপরিণীয় কোর্ট ফি প্রদানের জন্য নির্দিষ্ট সময় অনধিক 21 দিন দেওয়া সত্ত্বেও বাদী তা প্রদানে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। তাহলে আমরা মনে রাখবো এক্ষেত্রেও যদি আপনি কোর্ট ফি কম দেন এক্ষেত্রেও কি সাথে সাথে খারিজ করবে না, সাথে সাথে খারিজ করবে না। আপনার সময় দিবে কতদিন, 21 দিন। আপনি যদি বুঝে বুঝে পড়েন, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে আমরা পেলাম কি, মামলার নালিশের কারণ না থাকলে দাবির প্রতিকার মূল্য যদি কম দেখায় সময় দিবে কতদিন, 21 দিন। কোর্ট ফি যদি কম দেন সময় দিবে কতদিন, 21 দিন। আচ্ছা, 4 নম্বর দেখেন, আরজির বর্ণনা অনুযায়ী মকদ্দমাটি আন্ডারলাইন করবেন আইন দ্বারা বারিত হলে। কি দ্বারা বারিত হলে, আইন দ্বারা বারিত হলে। এখন এই বিষয়টা আপনারা অনেকে বুঝেন না, মানে অনেকে এই লাইনটা লিখেন তামাদি দ্বারা বারিত হলে। আইন দ্বারা বারিত আর তামাদি দ্বারা বারিত কিন্তু এক না। আইন দ্বারা বারিতর মধ্যে যতগুলো গ্রাউন্ড আছে তার ভিতরে তামাদি দ্বারা বারিত একটা। আইন দ্বারা বারিত মানে সেটা তামাদি দ্বারা বারিত হতে পারে, সেটা অন্য কোনো আইন দ্বারা বারিত হতে পারে, সেটা রেস জুডিকাটা দ্বারা বারিত হতে পারে।
তো যেটা আমার মনে রাখতে হবে, আইন দ্বারা বাড়িত, ওই যে একটু আগে বলছিলাম যে মামলা হবে, ধরেন ফৌজদারি মামলা করছেন, দেওয়ানি মামলা আইন দ্বারা বাড়িত। তামাদি ম্যাচ হলো 6 মাস, মামলা করছেন 2 বছর পর, আইন দ্বারা বাড়িত। মামলা আগে এই বিষয় নিয়ে বিচার একবার হয়ে গেছে, আবার করছেন, রেস জুডিকেটা দ্বারা বাড়িত। তাহলে যদি কোনো মামলা আইন দ্বারা বাড়িত হয় তাহলেও আর্জি কি করবে? খারিজ। বুঝছেন? এর মধ্যে আমরা যে 4টা কারণ পড়ছি, এর মধ্যে 1 আর 4, 1 আর 4 এই দুইটা ক্ষেত্রে আর্জি আদালত ইচ্ছা করলে সরাসরি খারিজ করতে পারে, সময় দিয়েও করতে পারে, অথবা কি সরাসরিও খারিজ করতে পারে। এটা হলো প্রিলি যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলি। এভাবে আসতে পারে যে কোন ক্ষেত্রে আদালত সরাসরি আর্জি খারিজ করতে পারে, যদি নালিশের কারণ না থাকে আর আইন দ্বারা বাড়িতে হলে। বাট মাঝের দুইটা, যে প্রতিকারের মূল্য কম দেখাইছেন বা কোর্ট ফি দেন নাই, এই ক্ষেত্রে কিন্তু সরাসরি খারিজ করবে না, সময় দেবে কতদিন? আচ্ছা, এরপরে দেখেন পঞ্চম যে কারণটা, পঞ্চম হাইকোর্টের একটা কারণ। পঞ্চম কারণটা আমাদের যে দেওয়ানি কার্যবিধি সেখানে আপনি দেখবেন না, সুনির্দিষ্টভাবে ওখানে নাই। বাট যেহেতু কলকাতা হাইকোর্টের, বাংলাদেশের আদালত এটা আমলে নিতে পারে, বাংলাদেশের দেওয়ানি আদালত, সরি। দেখেন তাহলে পঞ্চম কারণটা কি বলছে, দেখেন আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির রিকুইজিট ফি দাখিল করতে হবে। আন্ডারলাইন করবেন, আরজিতে যতজন বিবাদী আছে সেই সংখ্যক আরজির অনুলিপি বা সমন নোটিশের খসড়া দাখিল করতে হবে। সহজ কথা, যে আর যতজন বিবাদীর নাম উল্লেখ আছে ততটা আরজির কি দিতে হবে? নকল দিতে হবে। সমন জারির জন্য আরজি কি দিতে হবে? নকল দিতে হবে, সাদা কাগজে। আমরা যখন প্রিলি পড়ছি তখন পড়েছি যে যতজন বিবাদী ততজন আরজির নকল অবশ্যই কি কাগজে? সাদা কাগজে, সমন জারির জন্য। আপনি যদি এটা না দেন তাহলেও আরজি কি করতে পারে? খারিজ করতে পারে। এই পঞ্চম কারণের ক্ষেত্রেও আপনাকে সময় দিবে, সর্বোচ্চ কতদিন? 21 দিন। তাহলে 2, 3, 5 এই কারণে সময় পাচ্ছি, কিন্তু 1 আর 4 সময় পেতেও পারি, নাও পারি। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, পরের পেজে আসেন। এবার সলিমুল্লাহ আপনারটাই আছে, দেখেন 51 নম্বর পেজে আছে, দেখেন এবার আছে। আচ্ছা দেখেন, 1 থেকে 4 নং কারণগুলো আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে। এ জায়গা 4টা ইংরেজিতে লেখেন তাহলে ভালো হয়, নাহলে 8 বুঝবেন না নম্বর। 1 থেকে 4 নং কারণগুলো আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে। আমাদের মানে লেখেন, একটু লিখে রাখেন, বাংলাদেশের লেখেন, আমাদের এই জায়গায় ব্র্যাকেট একটু লেখেন বাংলাদেশের, তাহলে বুঝতে পারবেন। 1 থেকে 4 নং কারণগুলো দেওয়ানি কার্যবিধিতে আছে। ভারতের দেওয়ানি কার্যবিধিতে এই 4টির বাইরে 5 নংটি অতিরিক্ত আছে। এই 5 নং কারণটি বাংলাদেশে প্রযোজ্য বলে মাননীয় আপিল বিভাগ 1985 বিএলডি এডি 1975 এই মামলায় সিদ্ধান্ত দিয়েছে। এই যে 5 নং কারণটা, এটা কোন দেশের আইনে আছে? ভারতের। এখন ভারতের দেওয়ানি কার্যবিধি থাকলেও এটা বাংলাদেশের আইনের ক্ষেত্রেও এটা কি হবে? প্রযোজ্য হবে। বাংলাদেশের আপিল বিভাগ এই মর্মে একটা মামলায় সিদ্ধান্ত দিয়েছে, কত সালের? 1985 সালে, বিএলডি, বাংলাদেশ লিগাল ডিসিশনস। বুঝতে পারছেন? এখন দেখেন নিচে এসব কারণ ব্যাখ্যা করা হলো, অলরেডি কিন্তু আমি ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যা যা করছি, যদি আপনার সময় থাকে তাহলে এই নিচে এগুলো ব্যাখ্যা করা হলো এইভাবে লিখবেন। যদি সময় কম থাকে তাহলে আমার ব্যাখ্যাতে কি যাব না, ওই যে যা লিখছি তাই। এটা ডিপেন্ড করে কিসের উপরে? সময়ের উপরে, মার্কসের উপরে। বোঝা গেল? আচ্ছা দেখেন, তারপরে দেখি মকদ্দমার কারণ না থাকা। একটি মকদ্দমা যেহেতু আরজি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়ে থাকে, সেহেতু মকদ্দমা দায়েরের কারণ উৎপত্তির বিষয়টি আরজিতে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তাই আরজিতে মকদ্দমার উদ্ভবের কারণ না থাকলে তা কি হবে? বাতিল হবে। তারপরে দেখেন অপর্যাপ্ত মূল্যমান ও কোর্ট ফি, মানে মাঝের 2, 3 একসাথে লেখছি। আরজি মূল্যমান সংশোধন এবং অপর্যাপ্ত কোর্ট ফি প্রদানের জন্য আদালত 21 দিনের বেশি সময় দিতে পারবেন না। এরূপ সময় না দিয়ে আদালত সরাসরি আরজি বাতিল করতে পারবে না। নির্ধারিত সময়ের পর আদালত আর সময় বাড়াতে পারবে না, তখন আরজি বাতিল করা যাবে। এখন প্রশ্ন উঠে, একবার একটা প্রশ্ন আসছিল যে একজন 21 দিন সময় দিছে, 21 দিন সময় দিছে মূল্যমান সংশোধনের জন্য, ওই সময়ের মধ্যে সে সংশোধন করে নাই, সে 25 দিন পরে আসছে, এখন আর কি সময় বাড়াতে পারবে কিনা? একবারে বলে দিই, সময় বাড়াতে
পারবে না। কেন পারবে না জানেন? আমরা একটু পরেই পড়বো, একটা সমস্যামূলক প্রশ্ন আছে ওই জায়গা। ওই 27-11 বিধিতে শ্যাল বি শব্দটা ব্যবহার করছে, শ্যাল। যেখানে শ্যাল শব্দটা ব্যবহার করছে সেখানে আদালত ওটা করতে বাধ্য। ও ক্ষেত্রে ওনার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। আচ্ছা, তারপরে দেখেন আইন দ্বারা বাড়িত। আরজিতে প্রদত্ত বর্ণনা অনুযায়ী যদি এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মকদ্দমাটি আইন বা তামাদিতে বাড়িত, তখন আর সরাসরি আরজি বাতিল করা যাবে। যদি আইন বা তামাদিতে বাড়িত কিনা তা নির্ণয়ের জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, তাহলে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে উক্ত আরজি বাতিল করা যাবে। এখন বিষয় হচ্ছে যে অনেক সময় এক পক্ষ এসে দাবি করতেছে মামলাটা আইন দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত। ধরেন তামাদি দ্বারা বাড়িত বললো, এখন বাদী বলতেছে যে ওরা না, তামাদি দ্বারা বাড়িত না, দরকার হলে আমার সাক্ষী আছে, তাদেরকে ডাইকে শুনেন, সাক্ষ্য গ্রহণ করেন। অমুক তারিখে কারণ উদ্ভব হয় নাই, কারণ উদ্ভব হয়েছে আরো পরে, এবং আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলা দায়ের করছি। তাহলে আইন দ্বারা যে বাড়িত, এটা মাঝে মাঝে প্রমাণের জন্য কি দরকার হতে পারে? সাক্ষ্য দরকার হতে পারে, সাক্ষী দরকার হতে পারে। অনেক সময় আদালতের নিকট প্রতীয়মান হতে পারে যে মকদ্দমার আরজি বাতিলযোগ্য, কিন্তু এর মধ্যে যেসব কারণ বর্ণনা আছে তার কোনোটাই প্রযোজ্য হচ্ছে না, অথবা যদি দেখা যায় যে আরজির সব বক্তব্য সত্য ধরে নিলেও বাদী কোনো প্রতিকার পাবে না, সেই ক্ষেত্রে আদালত আন্ডারলাইন করবেন 151 ধারার প্রয়োগ করে ন্যায় বিচারের স্বার্থে আরজি বাতিল করতে পারে। 23 BLT, বাংলাদেশ ল টাইমস আর কি, HCD 37। এটার অর্থ কি? বলতেছে আমরা কারণ করছি কয়টা? উপরে 5টা। এই 5টা ছাড়াও মাঝে মাঝে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা বলে, ইনহেরেন্ট পাওয়ার বলে, যদি এরকম দেখে যে মামলা করছে ঠিক আছে, বাট বাদীর জায়গা প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রেও 151 ধারার ক্ষমতা বলে আরজি কি করতে পারে? খারিজ করতে পারে। বুঝছেন? তাহলে আমরা আরজি খারিজ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় একাধিকবার আসছে, ঘুরে ফিরে আসছে, এবং সমস্যামূলক প্রশ্ন আসছে। এই ক্ষেত্রে আমাদের একেবারে পরিষ্কার ধারণা নিতে হবে আর কি। তাহলে এই 5টা ছাড়াও বিশেষ ক্ষেত্রে আদালত 151 ধারার ক্ষমতা বলে আরজি খারিজ করতে পারে। এবার আমরা একটা বিচারিক নজির দেখি। দেখেন, বিচারিক নজির মানে হলো উচ্চ আদালতের কি বলেন সিদ্ধান্ত। তো এখানে দেখেন আবুল হাসনাত বনাম এরশাদ আলী বেগম, 42 DLR 244। এখন আপনারা যারা মনে রাখতে চান, হয় আপনি নাম মনে রাখেন, আর না হইলে আপনি ওই 42 DLR এটা মনে রাখেন। বুঝেন নাই বোধ হয় মনে রাখবেন আবুল হাসনাত বনাম এরশাদ আলী বেগম এই মামলায় বলা হয়েছে, আর নাহলে মনে রাখবেন 42 DLR এ একটা মামলায় বলা হয়েছে। কোনোটাই যদি মনে না থাকে বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে। যে বোঝা গেল? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি যদি কোনো মামলার রেফারেন্স নাও দেন তাও অ্যাডভোকেট হবেন, তাও লিখিত পাস করা যাবে। তো অনেকে প্রশ্ন পড়ার আগে মামলা রেফারেন্স 10-12টা মামলা রেফারেন্স না পড়তে চাইলে, না পড়লে তার ঘুম হয় না। বুঝেন কিনা? কোন মামলার রেফারেন্স যদি আপনার মনে নাও থাকে তবুও কি করবেন? পাস করবেন। বুঝছেন? পাস করতে গেলে মামলার রেফারেন্স কি লাগে না। এখন লাগুক বা না লাগুক, আমরা তো কি করে যাব? প্রস্তুতি নিয়ে যাব। তারপরে যদি ওই জায়গায় লাগাইতে পারি লাগাবো, না লাগাইলে নাই। কিন্তু আগে থেকে তো আমি ছাড় দিয়ে যাব না। আমার যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমি ততটুকু প্রস্তুতি ওখানে নিয়ে হাজির হবো আর কি। তারপরে যে সময় যে অস্ত্র লাগে। দেখেন, তাহলে আবুল হাসনাত বনাম এরশাদ আলী বেগম 42 DLR 244 মামলায় বলা হয়েছে যে আরজি প্রত্যাখ্যানের আবেদন বিবেচনার সময় আন্ডারলাইন করবেন বিবাদীর দরখাস্ত নয়, বরং বাদী কর্তৃক উপস্থাপিত আরজি বিবেচনা করতে হবে। দেখছেন, এই মামলায় বলছে কি যে আরজি প্রত্যাখ্যানের আবেদন বিবেচনার সময় বিবাদীর দরখাস্ত নয়, দেখতে হবে বাদী আরজিতে কি কি দিছে। বিবাদী দরখাস্ত এসে কি বলছে সেটা পরের কথা, দেখতে হবে বাদী তার আরজিতে কি দিছে কি দেয়। আদালত কেবল বাদীর মামলা পর্যালোচনা করবেন, বিবাদী কর্তৃক লিখিত বর্ণনা এক্ষেত্রে আদালতের বিবেচ্য বিষয়। বুঝছেন? এখন আপনাদের এই আরজি খারিজের প্রশ্নটা এইভাবেও দিতে পারে, এই লাইন দিয়ে দিল যে আরজি প্রত্যাখ্যানের আবেদন বিবেচনার সময় শুধু বিবাদীর দরখাস্ত নয়, বরং আদালত বাদীর উপস্থাপিত আরজি বিবেচনা করে থাকে। দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা। তাহলেও কিন্তু উত্তর কি একই, বাট যেহেতু প্রশ্নে এভাবে আসছে তাহলে প্রথমে একটু আলোচনা করতে হবে যে আরজি খারিজ আছে 27-11-তে, এই কারণে আরজি খারিজ হয়,
এবং আরজি খারিজের ক্ষেত্রে আদালত নিজ উদ্যোগেও খারিজ করতে পারে, আবার বিবাদীর আবেদনের ভিত্তিতে খারিজ করতে পারে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তারপরে আরজি খারিজ দিলেন, তারপরে এসে আমি এই মামলার রেফারেন্স দিলাম যে মামলায় বলা আছে এই কথা। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে আরজি খারিজের ক্ষেত্রে আদালত বিবাদীর কোনো দরখাস্ত বিবেচনায় নেবেন না, বিবেচনায় নেবেন কি বাদীর আরজির বিষয়বস্তু। বুঝছেন? আসবে ওইভাবে, পরে কবেন যে স্যার আমারে পড়ায়নি। এই যে কিন্তু বিস্তারিত এই জায়গা থেকে আলোচনা করে দিয়ে যাচ্ছি। দেখেন এখন দেখেন ওইভাবে দেয় কেন প্রশ্ন, মানে আপনি ঘাবড়ে যান কিনা বা প্রশ্নে যেভাবে জানতে চাইছে ওইভাবে দুই চার কথা লিখতে পারেন কিনা, এই জন্য আপনাদের টেস্ট করে, মানে একেবারে সরাসরি না দিয়ে একটু ঘুরাই পেঁচাইয়া দেয়, কিন্তু জিনিস কিন্তু কি একই। এবার আমরা আসি, দেখেন আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে বাদীর প্রতিকার। আরজি প্রত্যাখ্যান হয়েছে কার? বাদীর। সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে প্রতিকার কার? বাদীর। দেখেন আরজি প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ বাদীর নিম্নলিখিত প্রতিকার রয়েছে। প্রথম যেটা দেখেন, 1 নাম্বার, তামাদি দ্বারা বারিত না হলে, আন্ডারলাইন করেন, তামাদি দ্বারা বারিত না হলে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 13 বিধি অনুযায়ী বাদী একই কারণের উপর ভিত্তি করে নতুন মামলা করতে পারে। দেখছেন এ জায়গায় কি বললো? যদি কোনো মামলা তামাদি দ্বারা বারিত না হয়, মানে আমার আরজি খারিজ করছে কিন্তু আমার মামলা করার তামাদি মেয়াদ এখনো আছে, তাইলে আমি কি করতে পারবো? নতুন মামলা করতে পারবো। এটা কোথায় বলছে? বাংলাদেশের 13-তে। তাহলে আমরা জেনে গেলাম যে আরজি খারিজের বিরুদ্ধে প্রথম যে প্রতিকার আছে কি? নতুন মামলা করা। বাট নতুন মামলা কিন্তু আপনি সর্বদা করতে পারবেন না। দেখতে হবে যে আমার আরজি খারিজ হয়েছে, এই সময় কি আমার মামলা করার তামাদি মেয়াদ আছে। আচ্ছা, আমি একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন, অনেকে আপনারা বুঝেন না। ধরেন একটা মামলার তামাদি মেয়াদ 6 বছর। এখন আপনি 1 বছরের মাথায় মামলা করলেন, 3 বছরের মাথায় আপনার আরজি খারিজ করে দিছে, আপনার হাতে আরো 3 বছর আছে না ভাই? তাহলে আমি কি করতে পারবো? নতুন মামলা করতে পারবো। এখন প্রশ্ন হলো যে স্যার আবার বলতে পারেন আরজি তো একবার খারিজ করছে, নতুন মামলা করে লাভ কি? লাভ লসের প্রশ্ন হলো পরে, কিন্তু আমার নতুন মামলা করার বিধান আছে। আচ্ছা, বা দেখেন, বা একটা গোল্ডেন বা দেওয়ানি কার্যবিধির 2-2 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, 2-2 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের আদেশ যেহেতু একটি ডিক্রি, এই যে আরজি প্রত্যাখ্যান করলো যেহেতু একটা ডিক্রি, সেহেতু গোল দিবেন 96 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। পাইছেন? তাহলে আরজি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত একটা কি? ডিক্রি। যেহেতু এটা একটা ডিক্রি, তাই 96 ধারার বিধান অনুযায়ী কি করা যাবে? আপিল করা যাবে। বুঝছেন? এখন এখন শুনেন, আমি একটু ব্যাখ্যা দিই, এই জায়গায় না দিলেও হয়, বাট আপনাদের জানা দরকার। সেটা হলো একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজির মাধ্যমে, এরপর ওই দেওয়ানি মামলায় লেখা লাগবে না, আমার কথা শুনেন, এর সামনে আমরা জানবো, সো লিখবেন না। দেওয়ানি মামলা শুরু হয় আরজি, তারপর আরজি দেওয়ার পর বিবাদী পাই সমন, সমনের পর বিবাদী এসে জমা দেয় লিখিত জবাব, লিখিত জবাবের পর ওই মামলাটাই হলো আইডিআরে যায়, মধ্যস্থতা, মধ্যস্থতা ব্যর্থ হইলে ইস্যু গঠন, ইস্যু গঠনের পর 30 ধারা, 30 ধারার পর চূড়ান্ত শুনানির 3 নির্ধারণ, যেটা বলে এসডিপিএইচ, এইচডিপিএইচ এর পরে হচ্ছে পিএইচ, পিএইচ এর পরে ফার্দার পারেন্টরি হিয়ারিং, এফপিএইচ, তারপর হলো আর্গুমেন্ট, আর্গুমেন্টের পরে হচ্ছে জাজমেন্ট মানে রায়, রায়ের পরে এসে কি ডিক্রি। অর্থাৎ একটা দেওয়ানি মামলা শুরু হচ্ছে কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে, শেষ হচ্ছে কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। চুপ বুঝেন? কিন্তু একজন আরিফ সাহেব একটা মামলা করতে গেছে, মামলা করতে গেছে, সেরেস্তাদারের কাছে মামলা একসেপ্ট করতে, কিছুদিন পর বিচারক দেখলো যে এই আরজিতে মামলার কোনো কারণ নাই, তাহলে সে জাস্ট আরজি পাইছে বা বিবাদীর সমন দিয়েছে, বিবাদী এসে লিখিত জবাবে দাখিল করছে যে ইওর অর্ডার, এর মামলাটা তামাদি দ্বারা পারিত। আদালত ওই লিখিত জবাবের ওই প্রথম শুনানিতে আরজি কি করে দিয়েছে? খারিজ করে দিয়েছে। এখন তাহলে কেউ কোন কোন স্টেপ হলো? আরজি হইলো, সমন হইলো, জবাব হইলো। এখন আমরা জানি ডিক্রি দিতে কি লাগে, অনেক সময় লাগে না ভাই? অনেক স্টেপ ফলো করে দেয় কি ডিক্রি, কিন্তু এই তো মাত্রই শুরু হয়েছে, শুরুর সাথে সাথেই কি খারিজ। এখন শুরুর সাথে সাথে খারিজ হইলেও এটা একটা ডিক্রি, কারণ হলো আইনে বলছে এটা একটা ডিম ডিক্রি।
ডিম মানে হচ্ছে যে আমরা যে ডিম খাই সেই ডিম না, এই ডিম মানে হলো DEEMED, মানে বিবেচনা করা। এই আরজি খারিজের ডিক্রির বৈশিষ্ট্য নাই, বৈশিষ্ট্য নাই, তবুও এটার একটা ডিক্রি বলে কি দিছে, ঘোষণা দিছে। দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 2-2। অনেক সময় বলে না যে অমুক বংশের ছেলে, কিন্তু অন্য সবার সাথে তো এর কোনো মিল নাই, কিন্তু তারপরে অমুক বংশের ছেলে। বিষয়টা হলো তাই যে ডিক্রির স্বভাব চরিত্রের সাথে এর কোনো কি নাই, মিল নাই, তারপরেও এটা একটা কি ডিক্রি বলে বিবেচিত হবে। কততে? 2-2। সো যেহেতু একটা ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে আপিল আছে কত ধারায়? 7। বুঝতে পারছেন? তাহলে আরজি খারিজ একটা কি ডিক্রি? ডিম ডিক্রি, ডিক্রি বলে বিবেচিত হবে। এরপরে বলবেন কিছু? হুম, না 96-2 তো আপনার একতরফা ডিক্রি, এটা কি ডিক্রি? হ্যাঁ, এটা হলো 96-1, আর আপনার 1-2টা কাজ নাই, 96-তে চালাবেন। কত বুঝছেন? এটা তো একতরফা ডিক্রি না, ওখানে পড়ছিলাম একতরফা ডিক্রি। আচ্ছা, আপনার সাবসেকশন না লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু মূল সেকশনটা ঠিক থাকতে হবে। কত? 96। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা দুইটা প্রতিকার পেলাম। আরজি খারিজের বিরুদ্ধে কি করা যাবে? নতুন মামলা করা যাবে যদি তামাদি মেয়াদ থাকে, অথবা কি করা যাবে? আপিল করা যাবে। 3 নম্বরে দেখেন, আন্ডারলাইন করেন, রাধারানী সাধু বনাম দুর্গা রানী অধিকারী 47 DLR 360 মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগ অভিমত ব্যক্ত করে যে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধির অধীন খ অথবা গ তে আর্জি প্রত্যাখ্যান করা হলে, খ অথবা গ তে কি আছে? মামলার মূল্যমান কম দেখাইছে, কোর্ট ফি দেয় নাই, এই দুইটা প্রত্যাখ্যান করা হলে তার বিরুদ্ধে আন্ডারলাইন করবেন আপিল আদালতে প্রতিকার পাওয়া কঠিন হবে। এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ, বুঝেন আমার কথা শুনে নাকি? আমরা তো জানি আরজি খারিজ হলে কি করা যায়? আপিল করা যায়। কিন্তু আপিল আদালত বলতেছে যদি আরজিটা খারিজ করে কোর্ট ফি কম দেওয়ার কারণে, বা কোর্ট বা আপনার মূল্যমান কম দেখানোর কারণে, তাহলে আপনি আপিল করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপিল করে কোনো লাভ নাই। কারণ আদালত বলবে যে তুমি তো কোর্ট ফি দাও নাই, তুমি তো মূল্যমান কি কম দেখাইছো। এই কথাটা বলছে যে এই খ বা গ তে যদি খারিজ করে তাহলে আপিল করা যাবে বটে, কিন্তু আপিল করে তেমন কি লাভ নাই। কিন্তু সংশ্লিষ্ট আদালত, আন্ডারলাইন করবেন 151 ধারার ক্ষমতা বলে বাদীর আরজি, আন্ডারলাইন করবেন, পুনর্জীবিত করতে পারে যদি দেওয়ানি কার্যবিধির, আন্ডারলাইন করবেন 149 ধারা মতে সমুদায় কোর্ট ফি দিয়ে এসে মকদ্দমা পুনর্জীবন প্রার্থনা করে। মানে আমি আপিল না কইরা যে আদালত আরজি খারিজ করছে সেই আদালতে আমি দরখাস্ত দিব দেওয়ানি কার্যবিধির 149 ধারায়, এবং যে কোর্ট ফি কম পড়ছে সেই কোর্ট ফি আমি কি দিয়ে দিয়ে দরখাস্ত করেছি যে আমার মামলা পুনর্জীবিত করা। তাহলে আরজি খারিজের বিরুদ্ধে একটা প্রতিকার হলো দেওয়ানি কার্যবিধির 149 ধারায় কিসের আবেদন? মামলা পুনর্জীবিত করার আবেদন। বুঝছেন? এখন একটা কারণ, এই দুইটা কারণ সবাই জানি যে নতুন মামলা করা যায় বা আপিল করা যায়, কিন্তু পুনর্জীবিত করার আবেদনও করা যায়। আপনার যুক্তি কি বলে? আমি তো এই জায়গায় এসে জমা দিচ্ছে কি কোর্ট ফিজ, আমি কোর্ট ফি দিছিলাম, পুনর্জীবিত করছি। এখন আপনি কি কারণ না থাকলে কি কোর্ট ফি দিলে কাজ হবে? কারণ না থাকলে বড় জোর বিচারক যে ঘুষ দিচ্ছেন, এখন কই যে পুনর্জীবিত করা হোক, ওই জায়গায় কোর্ট ফি না দিয়ে ঘুষ দিচ্ছি। সো এই 149 ধারা শুধু কিসের ক্ষেত্রে? ওই যে কোর্ট ফি কম দিলে তাই। বুঝছেন? এছাড়া বিবাদী কর্তৃক আরজি খারিজের এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, সো আমাদের প্রশ্নের অংশ আবার জানতে হবে। এছাড়া বিবাদী কর্তৃক আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হলে আরজি যথাবিহিত বহাল থাকবে। এই কথাটার অর্থ কি? আরজি খারিজের দরখাস্ত করে কে? বিবাদী। বিবাদীর দরখাস্ত যদি নামঞ্জুর হয়, অর্থাৎ বিবাদী এসে বলছে অমুকের আরজি খারিজ করা হোক, কিন্তু আদালত আরজি খারিজ করে নাই, তাহলে আরজি কি থাকবে? বহাল থাকবে। তাই আরজি খারিজ হবে না, মকদ্দমা কি থাকবে? চলতে থাকবে। যেহেতু বিবাদীর আবেদন নামঞ্জুর হয়েছে, তাই এই ক্ষেত্রে রিভিশন করতে পারেন, কারণ আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হলো একটি আপিল অযোগ্য আদেশ। মানে বিবাদীর আবেদন খারিজ হয়েছে, সো আরজি তো খারিজ হয় নাই, তাহলে বিবাদীর আবেদন খারিজ হলে একটা আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা। সো সো একটু এইভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আরজি খারিজের দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে কে সংক্ষুব্ধ বলেন তো?
বাদী, তাহলে বাদীর প্রতিকার কি? আপিল। আর আরজি খারিজের দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর প্রতিকার কি? রিভিশন, কারণ এটা একটা আপিল অযোগ্য। বোঝা গেল? তাহলে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা পড়লাম, আরজি খারিজ কি, আরজি খারিজের বিরুদ্ধে কি প্রতিকার কি। আর আরেকটা জিনিস এইভাবে যে আমি হিন্ট দিয়ে দিছি কিন্তু, যে আরজি খারিজ শুধুমাত্র আদালত আরজি খারিজের ক্ষেত্রে শুধু আরজিতে কি আছে এটাই দেখবে, বিবাদী আবেদন করলো কিনা বা বিবাদীর দরখাস্তে কি আছে এটা বিবেচনা করবে না। বুঝছেন? তো আমাদের একটু 2-3 মিনিটের বিরতি, তারপরে আবার শুরু হবে। অনেকের মাঝে একটা ঘুম ঘুম ভাব আসছে, একটু নড়াচড়া করেন, ছুটে যাবে। আচ্ছা, অফলাইনে কারো প্রশ্ন আছে? ডিম মানে বিবেচনা করা, DEEM, এই ডিম মানে হলো বিবেচনা করা। আচ্ছা, এখন দেখেন আমরা এই প্রশ্নের পরবর্তী অংশটা দেখেন, যে ল ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। সরি, প্লেন ক্যান নট বি, আমি ভুল বলছি, প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। মানে আরজি প্রত্যাখ্যান করা যাবে না আইন এবং ঘটনার মিশ্র প্রশ্নে। এটার অর্থ কি? আমরা জানি যে আরজি প্রত্যাখ্যানের কারণ আছে হলো নরমালি 4টা, আর কলকাতা হাইকোর্টের একটা, মোট কয়টা? 5টা। আর কখনো কখনো আদালত তার ইনহারেন্ট পাওয়ার বলেও আরজি খারিজ করতে পারে। এখন আইন এবং ঘটনার মিশ্র প্রশ্নে আরজি খারিজ করা যাবে না, এই কথাটার অর্থ কি? এটার অর্থ হলো, যখন আরজি খারিজের প্রশ্ন উঠছে, বাদী এসে বলতেছে যে আরজি খারিজ করা হোক, বিবাদী এসে বলতেছে আরজি খারিজ করা হোক। এখন বাদী বলতেছে যে অনার, সে বলতেছে এটা আইন দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত, কিন্তু আমার মামলা অমুক, বিবাদী যে তারিখে কারণ উদ্ভবের কথা বলছে, আমার মামলার কারণ উদ্ভব হয়েছে আরো পরে, আমার এই বিষয়ে চাক্ষুষ সাক্ষী আছে। তা যখন বাদী সাক্ষীদের কথা বললো, তখন আর ওই আরজিটা কিন্তু সাথে সাথে কি করা যাচ্ছে না, খারিজ করা যাচ্ছে না। তখন আদালত করবে কি? সাক্ষ্য গ্রহণ করো। তাহলে সাক্ষ্য গ্রহণ যখন করা হয়ে যাবে, তখন তো আর আরজি খারিজের দরকার নাই, তখন তো মামলাটা কি হয়ে যাচ্ছে, বিচারিত হয়ে যাচ্ছে। তো এজন্য বলতেছে যে যখন কোন আরজি খারিজের প্রশ্নে আইন এবং ঘটনা দুই প্রশ্নই কি জড়িত। এখন যদি বলেন স্যার আইন ঘটনা দুই প্রশ্ন আমি কেমনে বুঝবো? ধরেন আমি এইভাবে চিন্তা করেন যে হোসেন মোল্লা 10 কোটি টাকা পাবে আশরাফুলের কাছে। এখন অর্থ আদায়ের মামলা করতে হয় 3 বছরের মধ্যে। কত বছর? 3 বছরের মধ্যে হোসেন মোল্লা মামলা করছে, আরজি দাখিল করছে। আশরাফুল এসে বলতেছে যে অনার, এই আরজি তামাদি দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত। এখন এই যে আশরাফুল দাবি করতেছে তামাদি দ্বারা বাড়িত, এটা হলো আইনগত প্রশ্ন। কি বলেন? আইনগত প্রশ্ন। আর হোসেন মোল্লা বলতেছে যে না না, এটা তামাদি দ্বারা বাড়িত না, ও যে কথা বলতেছে যে অমুক তারিখে কারণ উদ্ভব হয়েছে, না, আরো পরে এসে মামলার কারণ উদ্ভব হয়েছে, আরো পরে এসে আশরাফুল বলছে আমি টাকা দিতে পারবো না, আমার এই বিষয়ে সাক্ষীরা আছে। এই যে দাবি করতেছে হোসেন মোল্লা, এটা হলো ঘটনাগত প্রশ্ন। বুঝছেন? একটা হলো আইনগত আর একটা কি ঘটনাগত। তাহলে যে আরজি খারিজের যে ক্ষেত্রে আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন জড়িত, সেই ক্ষেত্রে আরজি খারিজ করা যাবে না। আরজি খারিজ এই ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আদালত কি দিবে, সিদ্ধান্ত দিবে। এ হলো কথা। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখবো? ওই যে আরজি খারিজের যে কারণ আছে সবগুলো লিখবো, তারপরে একটু আনুষঙ্গিক আলোচনা করে বলে দেবো যে আলোচনার পরিশেষে বলা যায় যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোয়েশ্চন অফ ল এন্ড ফ্যাক্ট। এখন আপনারা অনেকে, আচ্ছা আগে পড়ি তারপরে ব্যাখ্যা দিব। দেখেন, ওয়াটার 7 এর রুল 11 অনুযায়ী নিম্নলিখিত কারণে বা ক্ষেত্রে আদালত আন্ডারলাইন করবে নিজ উদ্যোগে বা বিবাদীর আবেদন কর্মে আরজিটি বাতিল, নাকচ, প্রত্যাখ্যান বা খারিজ করবে। এটা তো আমরা আগেই জানি না ভাই, আগেই জানি। আরজিতে মকদ্দমার কারণ উল্লেখ না থাকলে, নাকি আগেই পড়ছি, দাবিকৃত প্রতিকারের মূল্য কম দেখানো হয়েছে এবং আদালত নির্দিষ্ট সময় দেওয়া সত্ত্বেও বাদী তা সংশোধনে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। দাবিকৃত প্রতিকার মূল্য যথার্থ হলেও প্রয়োজনের তুলনায় কম কোর্ট ফি দিয়ে আরজি দায়ের করা হয়েছে, অর্থাৎ অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজি দাখিল করা হয়েছে এবং আদালত কর্তৃক নির্দিষ্ট সময় দেওয়া সত্ত্বেও বাদী তার সংশোধনে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। এটাও আগেই আমরা পড়ছি।
আর সবশেষে দেখেন আরজির বর্ণনা অনুযায়ী মকদ্দমাটি আইন দ্বারা কি হলে বারিত হলে। এছাড়া আরো একটা কারণ আমরা এই জায়গায় লিখি নাই, যেটা হলো কি যতজন বিবাদী ততগুলো আরজির কি সমনের সাথে আরজির অবিকল নকল দিতে হবে। আচ্ছা এখন দেখেন উপযুক্ত কারণ মানে উপরোক্ত হবে আর কি, উপরোক্ত কারণগুলো হতে প্রতীয়মান হয় যে এসব কারণ বিদ্যমান থাকলেই আরজি প্রত্যাখ্যান হবে, আরজিতে আইন এবং তথ্যগত প্রশ্নের মিশ্রণ থাকলে নয়। উচ্চ আদালতের একটি মামলায় দেখা যায় যে আরজি নাকচ করার জন্য দাখিল করা দরখাস্তে তামাদি এবং রেস জুডিকাটার প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আন্ডারলাইন করেন। কিসের প্রশ্ন? বলতেছে আইন দ্বারা বাড়িত, আবার বলতেছে রেস জুডিকাটা দ্বারা বাড়িত। এখন রেস জুডিকাটা আপনারা প্রিলিতে পড়ছেন, আমরা লিখিততে রেস জুডিকাটা এখনো পড়াই নাই। সো রেস জুডিকাটা কি? রেস জুডিকাটা হলো একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যদি একবার মামলা মীমাংসা হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার মামলা করলে দ্বিতীয় মামলাটা কি হবে? বাড়িতে হবে। দ্বিতীয় মামলার বিচার বাড়িতে হবে। এটা হলো রেস জুডিকাটা দ্বারা বাড়িত। এখন আরজি দাখিলের পর কেউ যদি আইসা বলে যে ওনার এই মামলাটা তামাদি দ্বারা বাড়িত বা রেস জুডিকাটা দ্বারা বাড়িত, মানে কি এই মামলার বিচার আগে একবার হয়ে গেছে। এটি আন্ডারলাইন করবেন, ঘটনা এবং আইনের মিশ্র প্রশ্ন বিধায় বিস্তারিতভাবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের বিবেচনা করা আবশ্যক। 52 ডিএলআর এডি 49। উচ্চ আদালতের নজিরে বলছে যে তামাদি হলো আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন, রেস জুডিকাটাও কি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে সরাসরি আরজি খারিজ করা যাবে না, বরং সাক্ষ্য প্রমাণ দিয়ে এই মামলা শেষ পর্যন্ত কি করতে হবে? বিচার করতে হবে। উল্লিখিত মামলায় আদালত ঘটনা এবং আইনের প্রশ্ন সরাসরি আরজি প্রত্যাখ্যান করেননি, বরং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দুটো বিষয় সম্পর্কে সুনিশ্চিত হতে মকদ্দমার প্রক্রিয়া কি রাখেন? আন্ডারলাইন চলমান রাখেন। অতএব ওয়ার্ডার 7 রুল 11 এর বক্তব্য ও উচ্চ আদালতের সিদ্ধান্ত হতে বোঝা যায় যে উক্ত বিধিতে উল্লেখিত ক্ষেত্রসমূহ কোন আরজিতে বিদ্যমান থাকলে তখন আদালত আরজি প্রত্যাখ্যানের আদেশ দিবেন। আরজিতে আইনগত বা ঘটনাগত প্রশ্নের মিশ্রণের কারণেই কোনো আরজি কি হবে না? বাতিল হবে না। ওই বিষয় হচ্ছে যে কোন আরজিতে বিদ্যমান থাকলে তখন আদালত আরজি প্রত্যাখ্যানের আদেশ দিবেন। 7 আদেশের 11-তে যা আছে সেটা। আর আরজিতে আইনগত ঘটনাগত প্রশ্নের মিশ্রণের কারণে কোনো আরজি বাতিল হবে না, এটা হচ্ছে যে এই মানে যদি মিশ্রণ থাকে তাহলে আপনার আরজি খারিজ করবে না, তাহলে অবশ্যই ওই মামলা কি করতে হবে? বিচার চালাই দিতে হবে। বুঝতে পারছেন? সো এখানে একটা লাইন লেখেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে, এই যে লাস্টের লাইনটা লেখেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে ওই যে ওই লাইনটা, প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, এটা দিয়ে শেষ করবেন। Plain cannot be rejected on mixed question of law and fact. বুঝছেন? তাহলে এই আপনি মিউট করেন রাকিব শাহিন। রাকিব শাহিন, আপনাকে তো মিউট করলাম, আপনি আবার আনমিউট করেন কেন? আপনারা কিছু কিছু লোকজন মোবাইল আগে, আমার আগে ক্লাস করানোর আগে জুমের কোর্স চালু করতে হবে, জুমের টিউটোরিয়াল, যে এইভাবে ব্যবহার করতে হবে, এইভাবে মিউট, এইভাবে আনমিউট, তা না হলে হচ্ছে না। মানে আপনারা যদি আমি মিউট করি, আমি এই জায়গা থেকে মিউট করা যায়, তাহলে ওই পাশ থেকে কিন্তু আনমিউট একা একা হবে না, ওই পাশ থেকে আনমিউট কি করতে হবে। কিন্তু আমি আপনারা মিউট করে দিচ্ছি, আবার আপনি আনমিউট করেন কেন? আপনি তো কথা বললে তখন না আনমিউট করবেন। যাই হোক, আপনি সরল বিশ্বাসে করছেন বলে ক্ষমা করে দিলাম। দেখেন
আজকাল সরল বিশ্বাসে অনেক কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, হ্যাঁ সেটাই ধরে নিচ্ছি, বোঝে না বলেই তো সেখানে সরল বিশ্বাস আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন, আছে আপনাদের এখানে, আছে খ আছে। খ নাম্বার প্রশ্নটা একটু পড়ি, দেখেন যে আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আরজি ও এর সাথে দাখিলকৃত দলিল সমূহ বিবেচনা গ্রহণ করবেন। বিবাদী তার কোনো দরখাস্ত বা লিখিত বর্ণনায় কি যুক্তি উপস্থাপন করেছে সেটি নয়, উক্তিটি নজির উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। এটা ব্যাখ্যা করার আগেই ওই প্রশ্ন পড়ানোর সময় আমি বলছি না যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে দেখেন, এইবার ধরনের প্রশ্ন অলরেডি আসছে। তো এটার উত্তর আমি কিভাবে লিখবো? ওই প্রথম উত্তর একই, যে আরজি খারিজ কি 7 আদেশের 11টা আছে, 4টা যে কারণ আছে বা 5টা কারণ আছে, এই 5টা কি একসাথে ব্যাখ্যা করবেন। তো তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রশ্নে যা জানতে চাইছে আমার উত্তর লিখতে হবে কিভাবে, সেইভাবে। তো এই যে দেখেন, এর উত্তরের টাইটেল দেখেন যে আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আরজি বা এর সাথে দাখিলকৃত দলিল সমূহ বিবেচনা করবেন। বিবাদী তার কোনো দরখাস্ত বা লিখিত বর্ণনায় কি যুক্তি উপস্থাপন করেছে সেটি নয়, উক্তিটির নজির উল্লেখপূর্বক ব্যাখ্যা। এটা হচ্ছে কি টাইটেল। আচ্ছা, এরপরে এই প্রথম 4টা কারণ পর্যন্ত পড়বো না, ঠিক আছে। এই দ্বিতীয় প্যারা থেকে আসেন দেখেন, আমরা এগুলো তো অলরেডি আমরা জানি। এই যে ওয়ার্ডার 7 রুল 11 এর বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে আদালত শুধু আরজি ও এর সাথে দাখিলকৃত দলিলাদি বিবেচনায় গ্রহণ করবেন। মোকদ্দমা দায়েরের জন্য যখন আরজি পেশ করা হয় তখন আন্ডারলাইন করবেন, সেরেস্তাদার তার পরীক্ষা করে যদি দেখে আরজিতে উল্লিখিত মূল্যবান এবং প্রদত্ত কোর্ট ফি সঠিক নয় বা অন্য কোনো ত্রুটির কারণে বাতিলযোগ্য, তখন এ বিষয়ে বিচারককে রিপোর্ট করার পর বিচারক অবশ্যই সব ত্রুটি নিজে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। একটা জিনিস আপনারা জানেন তো, যে দেওয়ানি মামলা দাখিল করা হয় সরাসরি বিচারকের কাছে না, কার কাছে? সেরেস্তাদারের কাছে। আদালতের প্রধান কেরানি, ইংরেজিতে বলে চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দা কোর্ট, যারা প্রিলি পড়ছেন তারা জানেন। আর এক নাম কি? সেরেস্তাদার। তো রুল 1 থেকে 7 ইত্যাদি বিধি অনুসরণ করা হয়েছে কিনা তাও বিবেচনা করতে হবে, এবং যেসব ভুল ত্রুটির জন্য আরজি বাতিল না করে সংশোধনের আদেশ দেওয়া সঙ্গত হবে সেসব ক্ষেত্রে উপযুক্ত আদেশ দিবে, এবং সেসব ত্রুটির জন্য অর্ডার 7 এর রুল 11 অনুযায়ী আরজি বাতিলযোগ্য সেক্ষেত্রে আরজি বাতিলের আদেশ দিবে। অর্থাৎ সেরেস্তাদারের কাছে যখন আপনি আরজি দাখিল করলেন, উনি এটা দেখবে যে ঠিকঠাক আছে কিনা, যদি কোনো ভুল ত্রুটি থাকে জানাবে কারে? বিচারকরে। আচ্ছা, উপযুক্ত আলোচনা ও রুল 11 বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে শুধুমাত্র আরজি ও এর সাথে দাখিলকৃত দলিলাদি বিবেচনা গ্রহণ করবেন। রুল 11 এর মধ্যে শুধুমাত্র আরজির কথাই উল্লেখ আছে, বিবাদীর দাবি বা লিখিত জবাবের কথা উল্লেখ নাই। অর্থাৎ আমরা যদি 7 আদেশের 11 বিধি বিশ্লেষণ করি, ওখানে আরজি খারিজের যতগুলা কারণ আছে সবগুলা আরজি রিলেটেড, আরজির সাথে কি দিছে সেগুলাই বলছে। ওই জায়গায় কিন্তু বলে নাই যে বিবাদী রেটে প্রমাণ করা লাগবে বা বিবাদী দরখাস্ত দিলে খারিজ করবে। ওই জায়গায় বিবাদী সংক্রান্ত কোনো কি নাই, কথা নাই। তাহলে আরজি খারিজ করবে কিভাবে? ওই আরজিতে যা যা আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে। তারপর দেখেন, আরজি অগ্রাহ্য করার জন্য আদালত কেবলমাত্র আরজির বিবরণের প্রতি লক্ষ্য করবেন এবং বিবাদীর লিখিত বর্ণনার বিবরণ ও বিবাদীর দাখিলকৃত দলিলাদি বিবেচনা করবেন না। আরজি প্রত্যাখ্যানের ক্ষমতা প্রয়োগে আদালত কেবল আরজির বিবৃতির প্রতি নজর দেওয়া উচিত এবং লিখিত বর্ণনা বা বিবাদী কর্তৃক পেশকৃত অন্য কোনো দলিল বিবেচনা করা উচিত নয়। আরজি অগ্রাহ্য হবে কিনা এরূপ প্রশ্নে আদালত আরজিতে বর্ণিত বিবরণ দেখতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এর বাইরে যেতে পারবেন না। কোথায় বলছে? 49 DLR 531। যদি মনে না থাকে বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে যে। এখন সব আলোচনায় শেষে তাই আবার লাস্টের লাইন দিয়ে দিবেন যে অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত বিষয়গুলো অনুসারে বলা যায় যে যে আরজি খারিজের ক্ষেত্রে শুধুমাত্র আরজিতে যা আছে সেটাই আদালত বিবেচনায় নেবেন। বিবাদী এসে কি দরখাস্ত করলো সেগুলো বিবেচনা নেওয়ার কোনো সুযোগ নাই। এটা 7 আদেশের 11তেও আছে আর উচ্চ আদালতের নজিরেও আছে। বুঝছেন? তাহলে আমরা ট্রেডিশনালি শিখে আসছি শুধু আরজি খারিজ কি, আরজি খারিজের প্রতিকার, এই জিনিসগুলো জানছে। কিন্তু এর মধ্যে কয়েক প্রকার প্রশ্ন হতে পারে, যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল এন্ড ফ্যাক্ট, এই ধরনের আসতে পারে। বা আরজি খারিজের ক্ষেত্রে শুধুমাত্র আরজির বিষয়বস্তু বিবেচনায় নেবেন, বিবাদীর কোনো দরখাস্ত না, এইরকম আসতে পারে। বুঝতে পারছেন? মূল উত্তরের যে গঠন কিন্তু একই, কিন্তু লাস্টে যাই এক একটার ব্যাখ্যা কি এক এক। হ্যাঁ বলেন আসমা খানম।
হুম। সমস্ত কর্মগুলো করতে পারে হুম। নিজ উদ্যোগে হুম। আর পরবর্তী হতে পারে তাই হুম। হুম। এখন আপনার প্রশ্ন কি? প্রশ্ন হলো খালিদের কোন ক্ষেত্রে? তো বিবাদী এ জায়গা বলছে কি যে আরজি খারিজ তো নিজ উদ্যোগেই পারে, আবার বিবাদী আবেদন করলেও পারে। অনেক সময় আছে আদালতের যখন আরজি একসেপ্ট করছে ওনার যে দৃষ্টিগোচরে আসে না, উনি গ্রহণ করছে, তখন বিবাদী এসে ভুল ধরাইছে যে অমুক জায়গায় এই কথা লেখছে বা এই তামাদি দ্বারা পারিত, তখন বিবাদীর দরখাস্তটা আমলে নিয়ে আদালত আরজিটা ভালোভাবে দেখবে যে আসলেই কি বিবাদী যা বলছে এর সত্যতা এর ভিতর আছে কিনা। তাহলে আদালত যদি দেখে সত্যতা আছে তাহলে খারিজ করতে পারে। তাহলে আদালত নিজে নিজে দেখে তো খারিজ করতেই পারে, অনেক সময় নিজে নিজে দেখলে ধরা পড়ে নাই, তখন দরখাস্ত দিছে কে? বিবাদী। বিবাদীর কথার উপর ভিত্তি করে আরজি বিবেচনা করবে, সেক্ষেত্রেও খারিজ করতে পারে। এখন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, হ্যাঁ। বিবাদী যদি কোনো কাগজপত্র দেখায় বা দলিল দেখায়, এটা বিবেচনায় নেওয়া হবে না। দেখতে হবে যে আরজিতে কি আছে, আরজিতে কি নাই। বিবাদী জাস্ট মনে করাই দিতে পারে যে ওনার এটা আইন দ্বারা বাড়িত বা এটা এই অবস্থা, এই সে কম দিছে। বিবাদী এসে বলছে যে ওনার কোর্ট ফি কম দিছে, তখন এই কোর্ট ফির যে আপনি অনেকটা উনি এই ধরনের প্রশ্ন করছে যে স্যার উনি তো সেরেস্তাদার পরীক্ষাই করছে, তাহলে বিবাদীর আবার দরখাস্ত করার দরকার কি? এখন কিছু কিছু বিষয় আছে ওই মুহূর্তে বোঝা যায় না। ধরেন ওই যে মকদ্দমার মূল্যমান কম দেখাইছে, এটা তো সেরেস্তাদার তো সাথে সাথে নাও বুঝতে পারে। দেখা গেল ওই জায়গার জমির মূল্য অনেক টাকা, সে দেখাইছে কম টাকা, পরে বিবাদী এসে দরখাস্ত দিচ্ছে যে ওনার মূল্যমান কম দেখে তো কোর্ট ফি কম দিছে, এবং আদালত দেখলো যে আসলেই কোর্ট ফি কি কম দিছে, তখন তারা সময় দিবে। বুঝছেন? বাট বিবাদী আবেদন করুক বা না করুক, আদালত সবসময় দেখতেছে কি আরজি, আরজিতে কি আছে সেটা দেখেই সিদ্ধান্তটা নিচ্ছে। বুঝেন কিনা? হ্যাঁ। মানে আপনি 5 নাম্বার কারণ খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, ও 5টা সব জায়গায় আপনি দিয়ে সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু চলে আসি এ জায়গায় গ নাম্বার প্রশ্নে। গ, আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর আদেশের বিরুদ্ধে ফলাফল কি? মানে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত যদি মঞ্জুর করে তাহলে কি প্রতিকার, আর না মঞ্জুর করলে কি হবে? মানে আগে জাজ বলছে ফলাফল, যদি আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর করে তাহলে এটা একটা ডিক্রি, আর যদি না মঞ্জুর করে এটা একটা কি? আদেশ, আপিলযোগ্য আদেশ। সো আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর করলে বলবেন এটা একটা ডিক্রি, এর বিরুদ্ধে প্রতিকার এই এই। আর যদি না মঞ্জুর করে তাহলে একটা কি? আদেশ, এর বিরুদ্ধে প্রতিকার হলো কি? রিভিশন। আদেশ আপিল অযোগ্য আদেশ হলে রিভিশন হয়। বুঝছেন? সেই জায়গায় লেখছে যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর ও না মঞ্জুর আদেশের ফলাফল উপরে কি করা হয়েছে, এভাবে যেন আপনারা লিখেন না। আচ্ছা, এরপরে আমরা এখন যেটা দেখব, যেটা এতক্ষণ ধরে আলোচনা করি নাই, সেটা আরজি খারিজ তো মোটামুটি পড়লাম। দেখেন আরজি খারিজ এবং আরজি ফেরতের মধ্যে পার্থক্য। আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা হলো কি আরজি খারিজ 27-11, কিন্তু আরজি ফেরত রিটার্ন অফ ক্লেইম এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করি নাই। সো রিটার্ন অফ ক্লেইম এন্ড রিজেকশন অফ ক্লেইম এটা খুবই গুরুত্বপূর্ণ। রিজেকশন অফ ক্লেইম সম্পর্কে বিস্তারিত পড়ছি। রিটার্ন অফ ক্লেইম কি পড়ার আগে আমার কথা শুনেন। রিটার্ন অফ ক্লেইম আছে 27-10-এ, 27-10 বিধি, এবং রিটার্ন অফ ক্লেইম হয় তখনই যখন ভুলক্রমে অন্য আদালতে মামলা দায়ের করে। আমরা আপনাদের মনে করাই দিই, যারা আগের ক্লাসে ছিলেন বা না থাকলেও সমস্যা নাই, আমরা দেওয়ানি আদালতের এখতিয়ার পড়ছিলাম 3 প্রকার, মনে আছে? বিষয়বস্তুগত এখতিয়ার, ওই যে সম্পত্তির অধিকার, পদের অধিকার, এই মামলা হবে দেওয়ানি আদালতে, এটা একটা। আর্থিক এখতিয়ার, যে এত টাকা থেকে এত টাকা
এই আদালতে এত টাকা থেকে এত টাকা, এই আদালতে। আর একটা প্রশ্ন আঞ্চলিক এখতিয়ার, যে জমি গোপালগঞ্জেও আছে, বরিশালেও আছে। গোপালগঞ্জেও করা যাবে, বরিশালেও করা যাবে। এখন যদি আর্থিক এখতিয়ার আর আঞ্চলিক এখতিয়ার ভুল হয়, তখন আপনাকে আরজি দেবে ফেরত। আর যদি বিষয়বস্তুগত এখতিয়ার ভুল হয়, তাহলে আরজি করবে খারিজ। শুনেন, ধরেন একটা মামলা, যারা জানেন না বাংলাদেশের মানে ভেতরে আছেন, আমাদের গোপালগঞ্জের দুইটা থানা, একটা হলো টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া। এখন একটা জমি ধরেন 10 বিঘা, অর্ধেক আছে কোটালীপাড়া, অর্ধেক আছে কি টুঙ্গিপাড়া। এখন জমিটার মূল্য 10 লাখ টাকা। তাহলে ওই জমির মামলা 10 লাখ, যেহেতু সিভিল দাস কার কাছে, সিভিল দাস। তাহলে যেহেতু দুই জায়গা, ধরেন দুই জায়গা আছে, তাহলে মামলা করতে হবে কোথায়, ওই সিভিল দাসের, হয় কোটালীপাড়া সিভিল দাস, নাহলে টুঙ্গিপাড়া সিভিল দাস, নাকি? দেখা গেল বাদী মামলা করে ফেলছে সিনিয়র সিভিল জাজের কাছে। কার কাছে, সিনিয়র সিভিল জাজ, কিন্তু করার কথা কার কাছে, সিভিল জাজের কাছে। তাহলে বাদী এই জায়গা কি একটা ভুল করছে, আর কি একটা, তাহলে আরজি এই জায়গা খারিজ করবে না, আরজি কি দিবে, ফেরত দিবে। বুঝছেন? অথবা যদি এরকম হতো, ধরেন মামলা করার কথা কোটালীপাড়া সিভিল জাজ বা টুঙ্গিপাড়া সিভিল জাজ, কিন্তু উনি মামলা সিভিল জাজ করছে গোপালগঞ্জের কাছে সদরে, তাহলে আঞ্চলিক এখতিয়ার কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে এই জায়গাও কি দিবে, আরজি ফেরত। তাহলে যদি আপনার আঞ্চলিক এখতিয়ার ভুল হয় অথবা কি আর্থিক এখতিয়ার ভুল হয়, তাহলে আরজি দেবে কি, ফেরত। কিন্তু ভাই যদি বিষয়বস্তুগত এখতিয়ার ভুল হয়, তাহলে করবে খারিজ। বিষয়বস্তু এখতিয়ার ভুল হয়েছে মানে ধরেন একটা মামলা দেওয়ানি প্রকৃতির না, বা ওই মামলাটা দেওয়ানি প্রকৃতির হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাড়িত করছে। ধরেন পারিবারিক আদালতের মামলা, পারিবারিক আদালতের মামলা দেন মোর চাইছেন দেওয়ানি আদালতে, বিষয়বস্তুগত ভুল হয়ে গেছে, আরজি কি, খারিজ। 7-11-4 নাম্বার, ওই যে আইন দ্বারা বাড়িত। সরকারি কর্মকর্তারে চাকরিচ্যুত করছে, দেওয়ানি আদালতে মামলা করছেন, আরজি কি, খারিজ, কারণ এটা হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে। হত্যা মামলা করে শাস্তি চাইছেন দেওয়ানি আদালতে, আরজি কি, খারিজ, হবে কোথায়, ফৌজদারি আদালত। তাহলে বইয়ের ব্যাখ্যা ছাড়া আগে আমরা বুঝে নিলাম যে যদি বিষয়বস্তুগত ভুল এখতিয়ার ভুল হয়, তাহলে কি হবে, আরজি খারিজ। আর যদি আর্থিক এখতিয়ার বা আঞ্চলিক এখতিয়ার ভুল হয়, তাহলে কি হবে, আরজি ফেরত। মামলাতে আসলেন কেন, আরজি খারিজ আর আরজি ফেরত, আরজি খারিজ আর আরজি ফেরত। এখন আরজি ফেরত আছে সাদা দেশের কততে, 10-এ, আর আরজি খারিজ আছে সাদা দেশের। এখন আরজি ফেরত খুব সহজ, ওই যে এখতিয়ার ভুল যার কাছে করার কথা তারে না করে আর একজনের কাছে করতে আরজি ফেরত। একটু পড়ি আসেন। আরজি খারিজ, রিজেকশন অফ প্লেইন্ট এবং আরজি ফেরতের মধ্যে পার্থক্য। আরজি খারিজ পূর্বেই আলোচনা করা হয়েছে, এভাবে বলবেন না। তো যেহেতু আগে একবার আমরা আলোচনা করছি, সো এই জায়গার আলোচনা করলাম না। আরজি ফেরত দেখেন, অর্ডার 7 রুল 10 এর মধ্যে আরজি ফেরত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। রুল 10 এর বক্তব্য অনুযায়ী বলা যায়, কোন মকদ্দমার বিচার করার এখতিয়ার নেই এমন কোন আদালতে আরজি পেশ করা হলে উক্ত আদালত মকদ্দমার যে কোনো পর্যায়ে এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি পেশ করার জন্য ফেরত দিয়ে দাড়িটা কাটেন, ফেরত দিয়ে আরজি ফেরত দেওয়ার সময়, ফেরত দেয় আর কি, দিয়ে না, ফেরত দেয়, দাড়ি থাক, দিয়ে ওই জায়গা কি লিখবেন, দেয়। তার মানে আপনি যদি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে আরজি দাখিল করেন, আরজি কি দিবে, ফেরত দিবে। এবং আরজি ফেরত দেওয়ার সময় বিচারক এর উপর আন্ডারলাইন করেন আরজি দাখিল ও ফেরতের তারিখ, মানে কবে দাখিল করছে, কবে ফেরত দিল, দাখিলকারী পক্ষের নাম, কে আরজিটা দাখিল করছিল এবং ফেরত দেওয়ার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ করবে। এবং আরজি ফেরত আদেশ হিসেবে কি হবে, গণ্য। এখন আপনি যে এই ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি লিখবেন যে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধিতে আরজি ফেরত সম্পর্কে আলোচনা করেছে। আর যদি কোনো ব্যক্তি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে সরল বিশ্বাসের মামলা দায়ের করেন, তাহলে আদালত যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে ওই আরজি ফেরত দেওয়ার যে আদেশ দেন, তারাই কি বলে, আরজি ফেরত। যেমন একটি মামলা হওয়ার কথা কোটালীপাড়া সিভিল জাজের কাছে, কিন্তু বাদী ভুলক্রমে ওইটা অন্য একজন সিভিল জাজের কাছে দায়ের করছে, তাহলে অন্য সিভিল জাজ এটা ফেরত পাঠাবে কোথায়, কোটালীপাড়া সিভিল জাজের কাছে। বুঝছেন? এইভাবে লিখলেও সমস্যা নাই, আছে কোথায়,
সাত আদেশের 10। আপনার টার্গেট থাকবে শুধু একটা জিনিস ঠিক লিখতে হবে, 7-এর কত 10, আর বাদ বাকিটা আপনি আপনার ভাষায় বোঝালে কোনো সমস্যা নাই। এখন আমরা প্রতিকারে চলে আসি, দাঁড়ান একটু ফোন রিসিভ করি। হ্যাঁ আরিফুল সাহেব, আচ্ছা, তো আরজি ফেরত বুঝেন নাই কেউ আছেন ভাই? এখন আপনারা যারা এই এই মুহূর্তে আমার সামনে বা অনলাইনে যারা আছেন, অনেকে আপনারা এতদিন এই বিভিন্ন জিনিসের পার্থক্য না বুঝে মুখস্থ করছেন। পার্থক্য আসলে মুখস্থ করার কিছু নাই, দুইটা জিনিস যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে পার্থক্য নিজের মতো করে লেখা যায়। ধরেন আমি প্রথমে লিখবো আরজি খারিজ কি, এটার সংজ্ঞা, আরজি ফেরত কি এটার সংজ্ঞা, তাহলে সংজ্ঞাগত পার্থক্য শেষ। এরপর আইনগত, আরজি ফেরত আছে 7-এর 10 বিধিতে, আরজি খারিজ আছে 7-এর কি 11-তে, নাকি? এরপরে আমি যদি বলি যে আরজি ফেরতের কারণ আছে একটি, আর আরজি খারিজের কারণ আছে কয়টা? চারটি। 3টে পার্থক্য হয়েছে না ভাই? এটার একটা উদাহরণ, এটার একটা উদাহরণ। এরপরে আমি যদি এইভাবে বলি যে আরজি খারিজের ক্ষেত্রে বিষয়বস্তুগত এখতিয়ার ভুল হয়, আর আরজি ফেরতের ক্ষেত্রে আর্থিক এখতিয়ার বা আঞ্চলিক এখতিয়ার ভুল হয়, 5টা। আরজি খারিজটা ইংরেজিতে বলে রিজেকশন অফ ক্লেম, আরজি ফেরতটা বলে কি রিটার্ন অফ ক্লেম, 6টা। বললাম যে আরজি খারিজ হলো একটা ডিক্রি, ডিম ডিক্রি, আর আরজি ফেরত হলো একটা কি আদেশ, 7টা। প্রতিকারে আসলাম যে আরজি খারিজের বিরুদ্ধে এই প্রতিকার আছে, আরজি ফেরতের বিরুদ্ধে এই প্রতিকার। তো আপনি যে যে কোনো জিনিসের পার্থক্য লেখেন না কেন, স্ট্যান্ডার্ড হচ্ছে 5টা, অ্যাটলিস্ট কয়টা লিখবেন? 5টা, 5টার কম যেন না হয়, তাতে মার্কস 2 থাক 1 থাক যা থাক। যদি 2 2.5 থাকে তাও লিখবেন কয়টা? 5টা। তা 5টা ওইভাবে লিখবো শর্টকাটে, যতটুকু লেখা যায়, বুঝছেন? পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে হয়, মানে আপনি যা শিখছেন সেগুলো শিখছেন অনেক বড় করে, কিন্তু নাম্বার দিছে 5, তাহলে ওই জিনিসটা আমার লিখতে হবে কি করে? ছোট করে। আবার শিখে গেছেন ছোট করে, কিন্তু ওই জিনিসের মার্কস দিয়ে দিছে বেশি, তাহলে কি করতে হবে? বাড়াইতে হবে, মানে বাড়ানো শিখতে হবে। ওই যে চটপটি এলা চটপটি শেষ হয়ে গেছে, এখন ইও বেশি, মানে ওই কাস্টমারও বেশি, তারা ছাড়েও না যে ভাই একটু দাও একটু দাও, তখন কি দিয়ে দিছে? গরম পানি দিয়ে মশলা টসলা আর একটু দিয়ে খাওয়াই দিছে। এখন যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন তো আপনার ধরেন আপনার ভিতরে কন্টেন্ট নাই কিন্তু মার্কসও বেশি, কিন্তু ওই ছেড়ে দেওয়া যাবে না, ওই করতে হবে। আচ্ছা তারা, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। এখন এখানে একটা জিনিস আলোচনা করা হয়নি, বাদ পড়ে গেছে, সেটা হলো এই আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি, প্রতিকার সরি বাদ পড়ে নাই, সরি আমি বলি, এই যে প্রতিকার আছে নিচে দেখেন, বাদী উক্ত আরজি এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারে। তাহলে 1 নম্বর প্রতিকার হলো, আমার যদি আরজি ফেরত দেয়, আমার প্রথম প্রতিকার হলো কি? যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে কি মামলা দায়ের করবে। আর 2 নম্বরটা দেখেন, দা ওয়ার্ডার 43, এই 43 এইভাবে না লিখে আপনি বাংলায় লিখেন, ঠিক আছে? আর রূপ বিধি 1 এর অধীন আরজি ফেরতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গোল দিবেন, বিবিধ আপিল। আরজি ফেরতের নিচেই আছে, চোখে পড়তেছে না? দেখেন, বিবিধ আপিল করতে পারবে, বুঝছেন? তাহলে এই যে 7 আদেশের 10 বিধি একটা আপিল যোগ্য আদেশ। তাহলে আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? পুনরায় আর্জি দাখিল করবে, অথবা এর বিরুদ্ধে কি করবে? বিবিধ আপিল করবে, কারণ এটা একটা কি আদেশ? আপিল যোগ্য আদেশ। বুঝতে পারছেন? ওই যে 1 নম্বরে আছে না যে উক্ত আরজি এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারবে, এটার পাশে একটু বা লেখেন, বা। আশা করি বুঝতে পাইছেন না কেন, না পান না এখনো? দেখেন। আচ্ছা, এখন আমরা আরজি খারিজ ও আরজি ফেরতের মধ্যে পার্থক্য দেখি, দেখেন পার্থক্য, পার্থক্য কিন্তু অলরেডি যদি আপনি বুঝে ফেলেন, এই যে দেখেন সংজ্ঞা, এটার সংজ্ঞা দিবেন, এটার সংজ্ঞা দিবেন, ঠিক আছে? তারপর দেখেন বিস্তারিত পড়লাম না, আপনি একবার পড়লে পারবেন। আইনের বিধান, এটা আছে 7 আদেশের কত বিধিতে? 10 বিধিতে। এটা আছে 7 আদেশের কততে? 11 বিধিতে। কারণ দেখেন, কারণ আরজি ফেরতের কারণ কয়টি? একটি। আর আরজি খারিজের কারণ কয়টা? 4টি। 4টি কলকাতা হাইকোর্টের একটা 5টা, বাট অফিসিয়ালি আমরা 4টে লিখলে কোনো সমস্যা নাই।
আদেশের প্রকৃতি দেখেন, আরজি ফেরতের সিদ্ধান্ত হলো একটা কি আদেশ, আর আরজি খারিজের সিদ্ধান্ত হলো একটা কি ডিগ্রি। অনেকে আপনারা ডিগ্রি লেখেন, ডয় রশ্মি গয় রফলা রশ্মি, না, কি হবে ডিগ্রি। আপিল, 7 আদেশের 10 বিধির অধীন আরজি ফেরত হলো একটা আপিলযোগ্য আদেশ, অন্যদিকে আরজি খারিজের আদেশ হলো একটা আপিলযোগ্য কি ডিগ্রি। বুঝছেন? আর একটা কথা একটু বলে রাখি, আগেও বহুবার বলছি, আবার বলি, ডিক্রির বিরুদ্ধে আপিল করলে সেটারে শুধুই আপিল বলে, আর আদেশের বিরুদ্ধে আপিল বললে বলে মিস আপিল, মিসেলেনিয়াস আপিল বা বিবিধ আপিল। যদি কোথাও বিবিধ আপিল কথাটা লেখা থাকে তাহলে ধরে নেবেন এটা কিসের বিরুদ্ধে আপিল, আদেশের বিরুদ্ধে আপিল। আর যদি শুধু আপিল লেখা থাকে কিসের বিরুদ্ধে, ডিক্রির বিরুদ্ধে। পুনরায় পেশ, আদালত আর্জি ফেরত দেওয়া হলে বাদী পক্ষ উপযুক্ত কোনো আদালতে আর্জিটি পুনরায় পেশ করতে পারে। অন্যদিকে আদালত কর্তৃক আর্জি খারিজ করা হলে বাদী পক্ষ আর্জিটি পুনরায় পেশ করতে পারে না, তবে তাবাদি মেয়াদ থাকলে নতুন করে আর্জি দাখিল করা যায়। একটা কথা হলো, একটু শুনেন, শুনেন আগে, স্টাম্প কম দেশে এই জায়গা পার্থক্য কেমনে দেবেন আজকে? আচ্ছা শুনেন, এই যে কথা বলি, যে একটা আর্জি দাখিল করছেন আজকে, মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল 6 মাস। এই আর্জি যদি 7 মাস পর খারিজ করে, আমরা জানি আর্জি খারিজ করলেও নতুন মামলা করা যায়, কিন্তু তামাদি মেয়াদ ছিল 6 মাস, এখন হয়ে গেছে কত, 7 মাস। এখন কি নতুন মামলা করা যাবে? যাবে না, কারণ তামাদি কি নাই। বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে আরজি দিছেন আজকে, তামাদি মেয়াদ 6 মাস, কিন্তু আরজি ফেরত দিছে 12 মাস পর, কি কয় মাস পর, 12 মাস পর, এই ক্ষেত্রে ওই আরাক আদালতে মামলা করা যাবে। কারণ এই জায়গা ওই ভিন্ন একটা সম্পূর্ণ আদালতে ধরা হবে, প্রথম আদালতে যেদিন মামলা দায়ের করছেন সেই দিনই ওই আদালতে দায়ের করছেন বলে কি ধরা হবে। আর প্রথম আদালতে যে সময়টা ব্যয় হলো, এই সময়টা তামাদি মেয়াদ থেকে বাদ দিতে দ্বিতীয় আদালত বাধ্য। বুঝছেন? কিন্তু আরজি খারিজের ক্ষেত্রে বাদ দিতে বাধ্য না, কিন্তু আরজি ফেরতের ক্ষেত্রে বাদ দিতে বাধ্য। তামাদি আইনের 14 ধারা, তামাদি আইনের 14 ধারা। বুঝেন নাই বোধহয়? যারা বুঝেন না আবার বলি, আরজি খারিজের ক্ষেত্রে আপনার আরজি খারিজ করছে, যদি তামাদি মেয়াদ না থাকে আর নতুন মামলা করা, কিন্তু আরজি যখনই ফেরত দেয় না কেন নতুন মামলা করা যাবে, সাফ কথা। কারণ এই যে প্রথম আদালতে যদি আমার তামাদি মেয়াদ অপেক্ষা বেশি সময়ও ব্যয় হয়, এই সময়টা বাদ দেওয়া আদালতের জন্য কি বাধ্যতা। তো তারপরে এখানে দেখেন ইংরেজি প্রতিশব্দ, আরজি ফেরতকে ইংরেজিতে কি বলে, রিটার্ন অফ ক্লেইম। অন্যদিকে আরজি খারিজকে ইংরেজিতে বলে কি, রিজেকশন অফ ক্লেইম। বিলম্ব মওকুফ দেখেন, আরজি ফেরতের ক্ষেত্রে আদালত তামাদি আইনের 14 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফ করতে বাধ্য। দেখছেন? পক্ষান্তরে আরজি খারিজের, আরজি ফেরতের ক্ষেত্রে, আর পক্ষান্তরে আরজি খারিজের ক্ষেত্রে এরকম বিলম্ব মওকুফের কোনো কি নাই, সুযোগ নাই। তো পরীক্ষার পড়া পড়েন। পরীক্ষা আজকে নিলাম না, অনেকদিন পর ক্লাস নিচ্ছি, তো পরীক্ষা নিলে অনেক নতুন স্টুডেন্ট আছে, ওরা আজকে আবার ক্লাস করা হয় না, এই কারণে পরীক্ষা নেই নাই। পরীক্ষা নিবানি, আগামীকাল সকাল 8টায় পড়া আছে, আগামীকাল সকালে আসেন। আজকে এ পর্যন্তই, এই প্রশ্ন এখনো শেষ হয় নাই, এটা আবার পড়বো। সেকেন্ড অংশ বাকি আছে, প্লাস মুসাবিদা আছে, আগামীকাল আলোচনা করব। নতুন যারা আছেন, আগামীকাল সকাল 8টায় ক্লাস আছে, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আজকে এ পর্যন্তই। প্রশ্ন যদি কারো থাকে জিজ্ঞাসা করেন, না হলে আজকে এ পর্যন্তই।